নমস্কার। ছায়ামূর্তির আজকের গল্পে আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি অর্ঘ্যজিৎ মুখোপাধ্যায়ের লেখা অলৌকিক ভূতের রহস্য গল্প নিশি পথের সঙ্গী। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং এটি প্রকাশিত হয়েছে পথের সুজন মাসিক পত্রিকায়। আমরা সবার আগেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অর্ঘ্যজিৎ বাবুকে তার লেখা কয়েকটি গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য। তার পাশাপাশি আমরা ধন্যবাদ জানাচ্ছি তিয়াশা এবং প্রিয়দর্শিকাকে আমাদের ভিডিওতে কণ্ঠবিন্যাস করার জন্য। আপনারা যদি আপনাদের লেখা কোনো গল্প অথবা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে তা অতি সহজেই পারেন আমাদের ইমেল আইডি অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে। সমস্ত ডিটেলস দেওয়া রইল ভিডিও ডেসক্রিপশন বক্সে, কমেন্ট সেকশনে এবং চ্যানেলের ডেসক্রিপশন বক্সে। আপনারা যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অথবা আমাদের ফেসবুক পেজটিকে ফলো না করে থাকেন, তাহলে আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই আমাদের পেজটি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে দিন। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প নিশি পথের সঙ্গী। আষাঢ় মাসের এক বিকেলে সাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় গাঙ্গেয় বঙ্গে প্রচণ্ড ঝড় বৃষ্টি হলো। সকাল থেকেই ঝড় বৃষ্টি চলছিল। অফিসে ও জলমগ্ন রাস্তাঘাটে লোক তুলনামূলকভাবে কম। অরিজিৎ সরকার কলকাতার বেহালায় টিভির ক্যাবিনেট তৈরির কারখানায় সেলস অফিসার। সে চন্দননগরের বাড়ি থেকে যাতায়াত করে এবং 10টা 5টা ডিউটি করে, আর রাত 8টার মধ্যে বাড়ি ফিরে আসে। সেদিন অরিজিৎ সন্ধ্যে 7টায় হাওড়ায় ব্যান্ডেল লোকাল ট্রেনে উঠে শুনল ঝড়ে বিভিন্ন জায়গার লাইনে গাছ পড়ে গেছে, তাই ট্রেন যেতে দেরি হবে। ট্রেনটি রাত 12টার সময় ভদ্রেশ্বর স্টেশনে পৌঁছলে মাইকে ঘোষণা করল মানকুণ্ডতে ওভারহেডের তার ছিঁড়ে গেছে, ট্রেন ছাড়তে অনেক দেরি হবে। সারাদিনের কর্মক্লান্ত দেহ ও পেটের ক্ষুধা নিয়ে অরিজিৎ ভদ্রেশ্বর স্টেশনে নেমে পড়ল। অমাবস্যার রাতে বিদ্যুতের আলোহীন স্টেশন চত্বর অন্ধকারময়। রেল লাইনের সমান্তরাল পথ দিয়ে গেলে ভদ্রেশ্বর থেকে চন্দননগরের রাস্তা প্রায় 4.5 কিলোমিটার। জিটি রোড দিয়ে ঘুরে গেলে প্রায় 5.5 কিলোমিটার। এত রাতে দোকানবাজার সব বন্ধ। আলোকবিহীন নির্জন রাস্তায় কোনো রিক্সা নেই, আর যদি থাকতো তাহলে 200 টাকা দিলেও রিক্সা মিলত না। সে ঠিক করল ট্রেনে রাত না কাটিয়ে হেঁটে বাড়ি যাবে। রাত 11:30 পর্যন্ত মোবাইল ফোনে চার্জ ছিল। সেই সময় সে স্ত্রীকে ফোন করে জেনেছে 6 বছরের ছেলে আর 3 বছরের মেয়ে ঘুমিয়ে পড়েছে। স্ত্রী ভাত না খেয়ে বসেছিল, ভেবেছিল ও বাড়িতে ফিরলে একসাথে খাবে, কিন্তু ভদ্রেশ্বরে এসে দুটো অঘটন ঘটল। কে জানতো যে এখানে এসে ট্রেন আটকে পড়বে আর মোবাইলেরও চার্জ শেষ হয়ে যাবে। রেল লাইনের ধার দিয়ে চন্দননগরে যাওয়ার পথটা 1.5 কিলোমিটারের কোনো জনবসতি নেই, শুধু আমবাগান, বাঁশঝাড় আর মাঠঘাট। পরে সড়ক পথে জনবসতি আছে বটে। দিনের বেলা হলে ওই সোজা পথেই যেত, কিন্তু অন্ধকার রাতে একা যেতে সাহস হচ্ছে না। সঙ্গে টর্চ নেই। একটু এগিয়ে দুর্ভেদ্য অন্ধকার গাছপালায় ঘেরা নির্জন পথটা দেখে তার ভয় হলো। ও আত্মায় বিশ্বাসী হলেও কখনো ভূত দেখেনি। বন্ধুদের মুখে শুনেছে একটি প্রেতাত্মা নাকি রেল লাইন থেকে নেমে মাঠের জলাশয়ের ধারে বিচরণ করে। প্রথমে জোরালো আলো হয়ে নিশি পথচারীকে ধাওয়া করে। আলোর পথে যে পড়ে সে নাকি ভয়ে অজ্ঞান হয়ে যায়। এই ভেবে গা ছমছম করে ওঠায় অরিজিৎ ওই পথে না যাওয়ার সিদ্ধান্ত নিতেই পেছনের বটগাছতলায় দাঁড়ানো একটি লোক ভাঙা গলায় বলল, সরকারবাবু, আপনি চন্দননগর যাবেন? চলুন, আমি মানকুণ্ডুতে যাব। চেনা কণ্ঠস্বর শুনে মুখটা অস্পষ্ট দেখে অরিজিৎ বলল, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। ঘুরে সাদা পাজামা পরা লোকটাকে দেখে চেনা চেনা লাগলো। আমি রাজমিস্ত্রির কাজ করি, রমেশ সাহা। মনে নেই
4 বছর আগে আপনার খালিশানির বাড়ির দোতলার জল ছাদটা আমি করেছিলাম। হো হো, তুমি রমেশ? এত রাতে কোথায় গেছিলে? শেওড়াফুলিতে মামার বাড়ি গিয়েছিলাম। আমিও ওই ট্রেন থেকেই নামলাম। মানকুণ্ডুর বাড়িতে যাব। এই সোজা পথে আমার বাড়ি থেকে 2 কিলোমিটার গেলেই খালসানিতে আপনার বাড়ি। অরিজিৎ পরিচিত লোক পেয়ে ভরসা পায়। 1.5 বছর আগে শেষ দেখা। কন্ট্রাক্টর রাজমিস্ত্রি রমেশ ওর বাড়িতে এসেছিল কিছু টাকা ধার নিতে। ও আবার হাঁপানি রোগী, মাঝে মাঝে শ্বাসকষ্টে ভোগে। তখন মিস্ত্রির কাজ করতে পারছিল না। 2 বাচ্চা ছেলে বউ নিয়ে সংসার চালাতে বিপদে পড়েছিল। তাই ওর কাছ থেকে 1000 টাকা ধার নিয়েছিল। 5 মাস পরে বাজারে দেখা হতে টাকা শোধ করে দিয়েছিল। ডাক্তার ওকে বিড়ি সিগারেট খেতে নিষেধ করেছে। অরিজিৎ বলল, তোমার অ্যাজমার টান ভালো হয়ে গেছে দেখছি। বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছো? বটগাছের পাতাগুলি দমকা বাতাসে সশব্দে নড়ে উঠল। রাত জাগা কয়েকটা কাক কর্কশ স্বরে ডাকল। সাদা দাঁতে একটু হেসে রমেশ বলল, সরকারদা, আপনার সব মনে থাকে। এখন আমার ওরোগ নেই, বিড়ির নেশাও আর নেই। আপনি ভালো মানুষ, তাই আপদে বিপদে টাকা দিয়ে সাহায্য করেছেন। 7 মাস আগে বাড়াবাড়ি হয়েছিল খুব। চন্দননগর হাসপাতালে ভর্তি হয়েছিলাম। পুরোপুরি সুস্থ হয়ে তারপর ফিরেছি। আচ্ছা, চলো আমরা জিটি রোড দিয়ে ঘুরে যাই। রাতে নির্জন পথে না যাওয়াই ভালো। রমেশ হাত বাড়িয়ে বলল, সরকারবাবু, জিটি রোডে 5 কিলোমিটার রাস্তায় কোনো লোক পাবেন না। দোকান বন্ধ করে সবাই বাড়ি চলে গেছে। বিপদে পড়লে কাউকে ডাকলে আসবে না। আপনি চোর ডাকাত ছাড়া ভূতের ভয় পাচ্ছেন নাকি? অরিজিৎ সাহস দেখিয়ে আপত্তি না করে ঘন অন্ধকারের মেঠো পথে রমেশের পাশাপাশি হাঁটতে লাগলো। নিজের মনে সাহস দিতেও বলে, আসলে দুজনে থাকলে কোনো ভয়ই থাকে না, কি বলো? দমকা শীতল হাওয়ায় রমেশের কালো জামা, সাদা পাজামা ও ঝাঁকড়া চুলগুলো উড়ছে। অরিজিতের প্যান্ট শার্টে তেমন হাওয়া লাগছে না যদিও। রমেশের হাতে একটা পলিথিনের সাদা ক্যান ঝুলছে। আমবাগানের সংকীর্ণ আঁকাবাঁকা পথে ঢুকে রমেশ বলল, সরকারবাবু, ভূত পেতনি আমাদের কিছু করতে পারবে না। ভালো লোকের কেউ ক্ষতি করতে পারে না। আমার কাছে গঙ্গার জল আছে। শেওড়াফুলি নিমাই তীর্থ ঘাট থেকে নিয়ে এসছি। আচ্ছা, ভূতেরা যে গঙ্গা জলে ভয় পায় তা তুমি জানলে কি করে ভায়া? অরিজিতের প্রশ্নে রমেশ বলল, যার গঙ্গা প্রাপ্তি হয়েছে সেই জানে গঙ্গার জলের গুণ। যারা বেঁচে থেকে মানুষের ক্ষতি করেছে সেই হিংসুটেরাই মরে ভূত হয়ে মানুষকে ভয় দেখায়। ওরা পবিত্র গঙ্গা জল সহ্য করতে পারে না। অরিজিৎ পথ দেখতে পাচ্ছে না। অস্পষ্টভাবে দেখা রাজমিস্ত্রি রমেশকে অনুসরণ করছে। ও জানে 1.5 কিলোমিটারের জংলা জায়গা পেরোলেই চেনা লোকালয়ের পথে এসে পড়বে। বাড়িতে স্ত্রী ওকে ফোনে না পেয়ে দুশ্চিন্তা করছে। সকালে ঘূর্ণিঝড় হচ্ছে দেখার পর না বেরোলেই ভালো হতো নাকি? রেল লাইনের ধারে মাঠে নেমে জলাশয়ের পাড় দিয়ে যাওয়ার সময় রমেশ বলল, সরকারদা, ভাবছেন বাড়িতে বৌদি চিন্তা করছে তাই না? মানে ফোনটা সুইচ অফ হয়ে গেছে। কোনো চিন্তা নেই, আমার সাথে যখন যাচ্ছেন তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবেন। অবাক অরিজিৎ ভাবে, রমেশ মনের কথা জানলো কি করে? রমেশ, বাড়িতে তোমার স্ত্রীও নিশ্চয় চিন্তা করছে তাই না? রমেশ নিচু গলায় বলল, আমার বড় ছেলের টাইফয়েড জ্বর হয়েছে। ভালো ডাক্তার দেখানোর টাকা আমার হাতে নেই। স্ত্রী খুব চিন্তা করছে। আমাকে 500 টাকা ধার দেবেন বাবু? অরিজিৎ সকালে 400 টাকা মানিব্যাগে নিয়ে বেরিয়েছিল। এত টাকা তো কাছে নেই। সে একটু ভেবেচিন্তে বলল, দেখো, এত টাকা তো আমার কাছে নেই, কিন্তু কিছু টাকা আমি তোমায় দেবক্ষণ। কথা শেষ করার আগে অরিজিৎ লক্ষ্য করল একটা 5 ব্যাটারির টর্চের চেয়েও উজ্জ্বল আলো রেল লাইনের ঢালু পথে নেমে ভাগাড় পেরিয়ে মাঠের কচুরিপানায় ভরা পুকুরের দিকে ছুটে আসছে। কোনো এক আশঙ্কা ফলে যাওয়ায় অরিজিৎ উদ্বেগে বলল, রমেশ, ওটা কিসের আলো গো? ও দেখো সোজা পুকুর বরাবর যাচ্ছে। সরকারবাবু, ওই আলোর দিকে একদম তাকাবেন না। ও জল আর পেতনি।
খুব দজ্জাল নিষ্ঠুর মহিলা ছিল। বেঁচে থেকে মানুষের সর্বনাশ করেছে। নিজের ছেলের বউয়ের শাড়িতে আগুন দিয়ে দিয়েছিল। মরে গিয়েও ভয় দেখিয়ে মানুষের ক্ষতি করে, তাকালেও ধরতে চাইবে। রমেশের কথা শুনে অরিজিতের হাত পা ঠান্ডা হয়ে আসছে। অদম্য কৌতূহলে ও আর একবার আলোর দিকে তাকায়। মুহূর্তে আলো ঘুরে ওর দিকে ধেয়ে আসে। ভীত অরিজিৎ বলল, এ কি? এই আলোটা জোরালো হয়ে আমাদের দিকে তেড়ে আসছে। আমরা কি অন্যদিকে পালাবো? ও যখন নিশানা করেছে, সামনে থেকে মোকাবেলা করতে হবে বলে সাহসী রমেশ মেঠো পথে দাঁড়ালো। আলোটা ওদের অতিক্রম করে মাটির পথের দুধারে দুটি আম গাছের মাঝে এসে নিভে গেল। ওদের সামনে দুদিকের গাছের গুড়ির ওপর বিরাট মোটা দুটো পা দিয়ে এক কালো কাপড় পরা মহিলা দাঁড়িয়ে। 6 ফুট উঁচুতে তার বিরাটাকার কালো মুখ অন্ধকারে মিশে আছে। চুল পথের 4 ফুট ওপরে ঝুলছে। ছায়া শরীরী মহিলা বাতাস ও পাতার ঘর্ষণে গম্ভীর গলায় বলছে, এর তলা দিয়ে যা। ওই ভয়ঙ্কর মূর্তি দেখে শিহরণে অরিজিতের কথা বন্ধ হয়ে গেছে। রমেশ অভয় দিয়ে বলল, সরকার বাবু, ভয় নেই, দুষ্টু আত্মা স্পর্শ করতে পারবে না। পরে রমেশ যেন কিছুটা লম্বা হয়ে বলল, তোর পায়ের তলা দিয়ে আমরা যাব না, তুই আমাদের ভয় দেখাস না, পথ ছেড়ে দে। পেতনি হেসে মাথা নাড়ল। বাতাসে পাতা নড়ার আওয়াজ সম কণ্ঠে বলল, আমি মরাকে ভয় দেখাই না, ওই মানুষটাকে এর তলা দিয়ে যেতেই হবে। রমেশ হাতের গঙ্গা জলের ক্যান অরিজিৎকে ধরতে দিল ও গঙ্গার জল হাতে নিয়ে অরিজিতের চারিদিকে ছড়িয়ে গণ্ডি কেটে পেতনিকে বলল, তোর ক্ষমতা থাকলে গণ্ডির ভেতরে এসে সরকার বাবুকে ধর। সাহস নিঃশেষ হওয়াতে অরিজিৎ কিম্ভূত মূর্তির দিকে তাকাচ্ছে না, চোখ বুজে বসে ঠাকুরকে ডাকছে। কয়েক মিনিট পরে বিকৃত দর্শন ছায়ারমণী তার একটা বড় পা সরিয়ে নিল। সে একটি আম গাছে দাঁড়িয়ে শনশন শব্দে বলছে, চলে যা, খুব বেঁচে গেলি। রমেশ অরিজিতের হাত ধরে অস্থির হয়ে বলল, সরকার বাবু, আপনি হাতে গঙ্গা জল নিয়ে বদমাইশ প্রেতাত্মার মুখে ছুঁড়ে দিন তো। রমেশের হাতে স্পর্শ পেয়ে অরিজিৎ টের পেল তার হাত বরফের মতো ঠান্ডা। রমেশ কি রক্তাল্পতায় ভুগছে নাকি ভয়ে ঠান্ডা হয়ে গেছে? অরিজিৎ ভয়ে কাঁপা কাঁপা হাতে গঙ্গার জল গাছে ছুড়ল। রমেশ হাত ধরে ওকে টেনে গাছের তলা দিয়ে বার করে আনলো। ওরে ওরে বাবা রে, এই জল গায়ে লাগলে বড় জ্বালা করে, তুই এই জল ধরে আনলি কি করে রে? পিছনে পেতনির আর্তকণ্ঠ শুনে রমেশ বলল, পাপ আত্মারা এই জলে জ্বলে পুড়ে যায়, যাক গঙ্গার জল আনা সার্থক হলো। রমেশের কথার মানে অরিজিৎ বুঝল না, তবে দেখে জলার পেতনি অদৃশ্য। সামনে বাঁশবাগানের সরু পথে যেতে গিয়ে অরিজিৎ বাঁশ গাছে ধাক্কা খেল। রমেশ ওকে টেনে ঠিক পথে নিয়ে এলো। তার হালকা চুম্বক স্পর্শে ও আকর্ষিত হচ্ছে। পরিত্রাণ পেয়ে রমেশ হতাশার সুরে বলল, মৃত মানুষের শরীর থাকে না, প্রেতাত্মারা ছায়া শরীরকে কুৎসিত করে লোককে ভয় দেখায়। আকাশে থাকা আত্মারা ঠিক আমার মতো। তোমার মতো মানে? অরিজিৎ বিচলিত হচ্ছে দেখে রমেশ বলল, আমার আপনার দেহের ভেতরেও তো আত্মা আছে। হাওয়ায় বাঁশপাতার শব্দ শুনে অরিজিৎ নিচে সাদা ওপরে কালো পোশাকের রমেশকে আবছা দেখে এগোচ্ছে। মাত্রা কয়েক হাত দূরে মেঘের তৈরি অবয়ব এগিয়ে আসছে। তার কুয়াশাময় হাতের তালুতে সাদা ঝকঝকে ছুরি। অরিজিৎ ভাবে রমেশের কথা শুনে না এলেই ভালো হতো। 5 ফুট লম্বা মেঘাবয়ব ফিসফিস শব্দে বলল, টাকা, ফোন, ঘড়ি সব আমায় দিয়ে দে, না হলে মেরে ফেলবো। রমেশ ভীত অরিজিৎকে আড়াল করে বলল, সরকারদা, ভয় পাবেন না, এ বেটা বেঁচে থাকতে চুরি ছিনতাই করত, পুলিশের তাড়ায় পালাতে গিয়ে গাড়ির তলায় পড়ে মরেছে, মরে গিয়েও চুরি করছে, ও যে ভূত তাও নিজেই জানে না। ফ্যাসফ্যাসে গলায় মুখহীন মেঘাভয়ব বলে,
তুই আমার কথা জানলি কি করে? আমি তোর মতো নই, আমি মানুষ, চুরি করে পেট চালাই। যা টাকা আছে দিয়ে যা। ছুরির ফলা উঁচিয়ে ধরে একখণ্ড মেঘ তেড়ে আসছে। নিজের হাতে গঙ্গা জলের ক্যান খুলে ধরে রমেশ বলল, সরকার বাবু, এখনই গঙ্গা জল ছিটিয়ে দুষ্টু আত্মার বিনাশ করুন। কাঁপা হাতে অরিজিৎ গঙ্গা জল ছুটতে পারছিল না। শেষে ক্যানটা ধরে ঘাড়ের কাছে আসা মেঘের গায়ে ঢেলে দিল। ওরে বাবা রে, ওরে বাবা রে, পুড়ে গেলাম। ওরে বাবা রে, মরে গেলাম রে। তুই এই জল কি করে আনলি? ফ্যাসফ্যাসে কণ্ঠ আর মেঘাবয়ব ক্রমশ দূরে সরে যাচ্ছে। রমেশ সদর্পে বলল, মানুষের ভালো করতে চাইলে কোনো কাজই অসাধ্য নয়। আজ রাতে এই পথে সরকারবাবুর সঙ্গে দেখা হবে বুঝতেই পেরেছিলাম। ওরা প্রায় দৌড়ে পরিত্যক্ত জুট মিলের পাশের ফাঁকা মাঠে নামল। কাছেই ছোট সড়ক পথের ধারে বাড়িগুলির আলো জ্বলছে। রাস্তার বিদ্যুতের আলো না জ্বলতে অন্ধকারে ঢাকা মানকুণ্ড গলিপথ। ওরা মাঠে শেষে গলির পথে কিছুক্ষণ যেতেই রমেশ বলল, আপনি রাস্তা ধরে সোজা 2 কিলোমিটার গেলে বাড়ি চলে যাবেন। হারানো সাহস ফিরে পেয়ে অরিজিৎ বলল, রমেশ, তুমি টাকা ধার চাইছিলে, এই নাও 400 টাকা। অরিজিৎ রমেশকে 400 টাকা দিতে চাইল। রমেশ ঘরের দরজায় কড়া নেড়ে পথের ধারে বিরাট বটগাছতলায় অন্ধকারে দাঁড়িয়ে ইতস্তত করল। ওই টাকাটা আমার স্ত্রীর হাতে দিন। ও বলে সরকারবাবু আমাদের এত সাহায্য করে, একদিন বাড়িতে আনতে পারো না? দরজা খুলে হ্যারিকেন হাতে বছর 35-এর এক মহিলা বেরিয়ে এসে বলল, এত রাতে আপনি কি চাই? রমেশ সাহা আমাকে ওর বাড়িতে নিয়ে এসেছে। ওই তো কড়া নেড়ে গাছতলায় দাঁড়িয়ে আছে। ওই মহিলা অবাক হয়ে বলল, মানে সে কি করে সম্ভব? মহিলা এগিয়ে হ্যারিকেনের আলো বটগাছতলায় ফেলে দেখল কেউ নেই। অরিজিৎ আশেপাশে রমেশকে খুঁজে না পেয়ে বিভ্রান্ত হয়ে বলল, লোকটা কোথায় গেল? বিশ্বাস করুন, ভদ্রেশ্বর ট্রেন থেকে নেমে রমেশের সাথে এতটা পথ হেঁটে এলাম। আমি চন্দননগরের বাড়িতে যাব। মহিলা আশায় উজ্জ্বল চোখে বলল, আপনার কথা যদি সত্যি হতো তাহলে পৃথিবীতে আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না। কিন্তু কিন্তু তা যে হওয়ার নয়। আমার স্বামী তো 5 মাস আগে হাঁপানি রোগের কারণে চন্দননগর হাসপাতালে মারা গেছেন। অরিজিতের সর্বাঙ্গে ভয়ের কাঁটা ফুটছে। ওর পথের সঙ্গী যে বিদেহী তাও বুঝতেই পারেনি। জানলে ভয় আসতেই পারত না। রমেশ ভালো মানুষ ছিল মনে হতেই ও বলল, রমেশ আমাকে আসার সময় বলল, সরকারবাবু আমার ছেলে টাইফয়েড জ্বর হয়েছে, আমাকে কিছু টাকা দেবেন? মহিলা অভ্যর্থনা সুরে বললেন, আপনি সরকারবাবু? আসুন আসুন, ভেতরে আসুন। মলিন সুতির শাড়ি পরা মহিলা আলোর পথ দেখিয়ে ওকে খুপড়ি সম ঘরে আনলো। ছোট খাটে একটি বছর 12 ছেলে জ্বরে বেহুশ হয়ে শুয়ে আছে। এত জ্বর? ছেলেকে কোনো ডাক্তার দেখাচ্ছেন না? রমেশের স্ত্রী কাতরতা প্রকাশ করল। ও মারা যাওয়ার পর আমি লোকের বাড়ি কাজ করে 2টো ছেলে নিয়ে কষ্টে সংসার চালাচ্ছি। হোমিওপ্যাথি ডাক্তারও দেখাচ্ছি, কিন্তু ছেলেটার জ্বর আর সারছে না। আর বড় ডাক্তার দেখানোর টাকা কই? অরিজিৎ মহিলার হাতে 400 টাকা দিয়ে বলল, কাল সকালে মানকুণ্ডুর ডাক্তার সামন্তকে ফিস দিয়ে বাড়িতে এনে দেখাবে। ওষুধ কেনার টাকা আমার খলিশানির বাড়ি এসে নিয়ে যাবেন। রমেশের স্ত্রী শাড়ি দিয়ে চোখের জল মুছে বলল, ঠাকুর আপনার মঙ্গল করবে। অরিজিৎ রমেশের ঘর থেকে বেরিয়ে চন্দননগরের পথে হাঁটা দিল। রাত 1:30টার পরে পাড়ার লোকেরা ঘুমোচ্ছে। অন্ধকার পথে ঘরগুলির জানলা ছিটে ফোটা আলো রাস্তায় পড়ছে। শহরের বাইরের এই অঞ্চলে গ্রামের পরিবেশ। বসতি যেখানে নেই, পথের দুপাশে গাছপালা ঝোপঝাড়। অরিজিৎ চন্দননগরের বাড়ির কাছাকাছি এসে গেছে। অন্ধকারের শাখা প্রশাখা
বিস্তারী কৃষ্ণচূড়া গাছতলার দিয়ে যাওয়ার সময় ঘটে যাওয়া ঘটনাগুলি ভেবে আতঙ্কিত হচ্ছে। ঘন মেঘে ঢাকা আকাশ নিকষ কালো। ও পেছনে তাকাতে গাছের ওপর থেকে যেন রমেশের কণ্ঠধ্বনি ভেসে আসলো, ভয় পাবেন না, ভালো লোকের ক্ষতি কেউ করতে পারে না। অরিজিৎ ক্লান্ত শরীরে চন্দননগর রেল স্টেশনের কাছে বাড়ি এসে দেখল স্ত্রী বারান্দার গ্রিলের কোলাপসেবল গেট ধরে দাঁড়িয়ে আছে। তুমি ভদ্রেশ্বর থেকে হেঁটে বাড়ি আসছো, তাই পথ চেয়ে আছি। স্ত্রীর কথায় বিস্মিত অরিজিৎ বলল, তুমি কি করে জানলে আমি ভদ্রেশ্বর থেকে হেঁটে আসছি? স্টেশনে ঘোষণা হচ্ছিল ভদ্রেশ্বরে ট্রেন আটকে আছে। পরে ছেলে মেয়েকে ঘুম পাড়ানোর পর আমার চোখে ঘুম এসেছিল। আমি স্বপ্নে দেখলাম তুমি আমাদের সেই রাজমিস্ত্রি আছে না রমেশের সাথে মাঠঘাট দিয়ে হেঁটে বাড়ি আসছো। রমেশ যেন আমাকে বলল, বৌদি সরকারটা এসে গেছে, দরজা খুলে দিন। স্ত্রীর স্বপ্ন দর্শনে স্তম্ভিত অরিজিতের মনের লৌকিক অলৌকিকের সীমারেখা মুছে গেল। ও বারান্দায় উঠে বলল, তুমি স্বপ্ন ঠিকই দেখেছ, তবে রমেশ নয়, বরং আমি রমেশের ছায়ার সাথে এসেছি। অরিজিৎ বাগানের ওপর আংশিক মেঘমুক্ত আকাশের দিকে তাকালো। শুকতারাটা পরিষ্কার দেখা যাচ্ছে। সে বুক ভরা মমতায় রমেশের আত্মার মঙ্গল কামনা করল। তো এই ছিল আজকের ঘটনা। আপনাদের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। এবং আপনারা যদি অর্ঘ্যজিৎ বাবুর লেখা আরও ঘটনা শুনতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানান। এছাড়া আপনারা যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া বা আপনাদের লেখা কোনো ভৌতিক ঘটনা বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন, তাহলে তার যাবতীয় ডিটেলস কমেন্ট বক্সে, ডেসক্রিপশন বক্সে এবং চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই দেখে নিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে, কোনো গল্প নিয়ে অথবা নতুন কোনো পডকাস্ট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন।